লাইসেন্স প্লিজ। আগে সাহেব, এই মেয়েটার খুন হয়েছে। সোনিয়া, চল চল সোনিয়া, সোনিয়া এদিকে দেখো। আয় আয়, আরে বেরো বেরো। আমি কথা বলছি তো। আরে চল, এক মিনিট আরে দাঁড়াও। চল, কোনো কথা সোনিয়া, নয় এখন। সোনিয়া কি হয়েছে? আরে বেরো বলছি। আরে আরে কথা বলছি তো, চল। ছাড়ো আমাকে। কথা চল তো পুলিশ বলছি তো। স্টেশনে গিয়ে বলবো। চল সোনিয়া, নিয়ে যাও। তোমরা আমার কথা শোনো। চল তো। আরে এক মিনিট ছাড়ো ভাই। সোনিয়া, এই ছাড়। সোনিয়া এক মিনিট। তুই আরে, চল এক মিনিট ওদিকে। ভাই, আমি চল, কথা চল, বলছি তো। চল সোনিয়া। আগে। আপনার বাবার 8টা মিসড কল আছে স্যার। এত বছর বাদে উনি ফোন করছেন। আই হোপ এভরিথিংস ওকে। আপনি আপনার বাবাকে খুব মিস করেন, ওনার কথা নিশ্চয়ই ভাবেন আপনি, কিন্তু ওনার সঙ্গে ওই সম্পর্কটা নেই। ওনার সাথে লড়াই করে আপনি অনেক নামযশ আর খ্যাতি অর্জন করেছেন, কিন্তু শান্তি নয়। বাবার মনে দুঃখ দিয়েছেন আপনি মিস্টার পাঠক। এক্সকিউজ মি কেডি স্যার, মিসেস ভাটিয়া দেখা করতে চান। আমার মেয়ে সোনিয়া খুন হয়ে গেছে, আর সেই দোষারোপ আমার জামাই সূর্যকে করা হয়েছে। মিস্টার কেডি, আমি একটাই অনুরোধ করতে এসেছি, আমার জামাই সূর্যকে বাঁচান। আশ্চর্যের বিষয় এটা মিস ভাটিয়া, আপনার নিজের মেয়ের হত্যা হলো আর আপনি ওই সেই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন যার উপর এটার দোষারোপ। আমি তো শুধু এটাই জানি যে সূর্য এটা করতেই পারে না। ও সোনিয়াকে খুব খুব ভালোবাসতো। প্লিজ মিস্টার কেডি, প্লিজ আমাদের সাহায্য করুন। একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো আপনাকে সূর্যবাবু, আপনি কি আপনার স্ত্রীকে হত্যা করেছেন? একবার সোনিয়ার জ্বর হয়েছিল, আমি ওর ওষুধ কেনার জন্য অনেকগুলো ওষুধের দোকানে ঘুরেছিলাম। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। ওর হাতটা একটু মুচকে গেছিল, ও আমাকে ফোনে বললো, আর আমি পরের ফ্লাইট ধরে আমেরিকা থেকে সোজা ওর কাছে চলে যাই। এটাও আমার প্রশ্নের উত্তর হলো না। তাহলে আপনি বলুন কেডি, আমি কি নিজের স্ত্রীর খুন করতে পারি? না। ইয়োর অনার, আজকের যে কেস তাকে আমরা একটা কিন্ডারগার্টেন কেসও বলতে পারি, আই মিন বাচ্চাদের কেস, যেখানে মিস্টার সূর্য পৌঁছেছেন নিজের স্ত্রী সোনিয়ার সাথে। নিজের বাড়ি থেকে গাড়ি করে বার হলেন, তারপর একটা ফাঁকা জায়গা দেখে উনি ছুরি বার করলেন আর তার গলা কেটে দিলেন। কিন্তু লাশটাকে জায়গায় পৌঁছানোর আগেই তিনি পুলিশের নজরে পড়ে গেলেন, আর তাও একটা এমন জায়গায় যেখানে বেশিরভাগ সময় পুলিশরা থাকে না। কিন্তু মিস্টার সূর্যর দুর্ভাগ্য যে ওই দিন ওই সময় ওখানে পুলিশের পাহারা ছিল। ব্যাস, পুলিশটা সামনাসামনি মিস্টার সূর্যকে ধরে ফেলল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মিস কামত, কি মনে হয় আপনার এই যে আমার মক্কেল রয়েছেন সুরজবাবু, ইনি কি ধরনের মানুষ? কেডি, আমার মনে হয় আপনার মক্কেল খুবই চতুর, চালাক আর শক্ত মনের মানুষ, কারণ এই ধরনের মানুষেরাই দিনের বেলায় এত নৃশংসভাবে নিজের স্ত্রীর খুন করতে পারে। তো আপনি মনে করেন যে যেই ব্যক্তি এতটাই চালাক, এতটা চতুর, তিনি কোনো পরিকল্পনাই করলেন না এই হত্যা করার, ব্যাস এরকমই হত্যা করে ফেললেন আর পুলিশের কাছে গিয়ে বললেন যে আমাকে ধরো? না না কেডি, অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। না না কেডি, এরকমটা একেবারেই নয়। আমি কখন বললাম যে মিস্টার সূর্য কোনো পরিকল্পনা ছাড়াই নিজের স্ত্রীকে খুন করেছে? তো কি বলছেন তাহলে আপনি? ইয়োর অনার, আমি কোর্টকে এটা বলতে চাই যে মিস্টার সূর্য শুধুমাত্র একজন চতুর, চালাক এবং শক্ত মনের মানুষই নন, বরং তার মধ্যে আরো একটা কোয়ালিটি আছে। উনি খুবই শর্ট টেম্পার্ড, ওনার রাগ খুব তাড়াতাড়ি হয়, আর যখন ওনার রাগ হয় তখন উনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেন। আর ওই দিন এরকমই হয়ে থাকবে, ওনারা গাড়ি করে কোথাও যাচ্ছিলেন, তারপর ওনাদের মধ্যে ঝগড়া হয়ে থাকবে, আর ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে উনি নিজের জ্ঞান হারিয়ে ফেলে ছুরি বার করেন আর নিজের স্ত্রীর ওপর রাগ করে তার গলা কেটে দেন। এই যে আপনি এটা বলছেন, এটার কোনো ভিত্তি রয়েছে আপনার কাছে নাকি এমনি বলে ফেললেন? না, অবশ্যই আছে। ইয়োর অনার, ওনাদের মধ্যে এইবারই প্রথম নয় যে ঝগড়া হয়েছে, ওনারা প্রায় ঝগড়া করতেন কোনো বিশেষ বিষয়কে নিয়ে, আর এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে মিস্টার সূর্যর মনের মধ্যে অনেক রাগ জমেছিল, যেগুলো জ্বালামুখীর মতন ফাটে আর উনি ওনার স্ত্রীকে খুন করেন।
আর নিজের এই কথাকে প্রমাণ করার জন্য আমি কিছু সাক্ষীকে পেশ করার অনুমতি চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ, অনার। আমার প্রথম সাক্ষী মিসেস সোনিয়া কোচারের বস মিস্টার রাজপাল। তো মিস্টার রাজপাল, সোনিয়া দেবী আপনার অফিসে কাজ করতো? হ্যাঁ, শুধু এটাই না, ও আমার খুব ভালো বন্ধু ছিল। মানে এতই ভালো বন্ধু ছিল যে তার নিজের পার্সোনাল কথাও আপনার সাথে শেয়ার করতো? হ্যাঁ। আচ্ছা, আপনি ওনার আর ওনার স্বামীর সম্পর্কের বিষয়ে আমাদের কিছু জানাবেন? হ্যাঁ, সূর্য আর সোনিয়ার মধ্যে প্রায়ই অশান্তি হতো। সূর্য যে খুব জেদি আর পজেসিভ মানুষ। সূর্য আমেরিকাতে একটা চাকরি পেয়েছিল, ও ইন্ডিয়াতে আসতে চাইছিল না, ও আমেরিকাতেই থাকতে চাইছিল। আর সোনিয়া, ওর বিদেশে থাকতে একদমই ভালো লাগছিল না, ও ইন্ডিয়াতেই থাকতে চেয়েছিল। এটা নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝামেলা লেগে থাকতো। সূর্য বারবার ইন্ডিয়াতে এসে ওকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য প্রেশার দিত। ও, আরেকটা কথা বলুন, আপনার আর সোনিয়া দেবীর সম্পর্ককে নিয়ে কি ওনার স্বামীর মধ্যে কোনো সন্দেহ ছিল? হ্যাঁ, ও সন্দেহ করত যে আমার আর সোনিয়ার মধ্যে কোনো খারাপ সম্পর্ক রয়েছে। কিন্তু সোনিয়া শুধু আমার বন্ধু ছিল, আর এই কথাটা ওর মাথায় কোনোদিন ঢোকেইনি। ও অনেকবার এসে আমার অফিসে ধমকিয়েছে আমাকে। সকাল থেকে 25 বার ফোন করেছি, না তুমি আমার ফোন তুলছো না তুমি আমাকে কল ব্যাক করছো। কি হচ্ছে কি তোমাদের দুজনের মধ্যে? সূর্য, দেখতে পাচ্ছ না আমি কাজে ব্যস্ত। আমি দেখতেই পাচ্ছি তোমরা কি নিয়ে ব্যস্ত। আমি জানি না তোমাদের মধ্যে কি চলছে, কিন্তু তোমরা দুজন মিলে আমার জীবনটা বরবাদ করে দিয়েছো। দেখো সূর্য, তুমি ভুল বুঝছো। ঠিকঠাকই বুঝছি আমি। দেখে নেবো তোমাদের দুজনকে, দেখে নেবো। আরে কিন্তু আবার এটাই প্রমাণ হয় যে মিস্টার সূর্য খুব হিংসাত্মক ধরনের মনের মানুষ, তাই না? ইয়োর উইটনেস কেডি। রাজপালবাবু, এই খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আপনি সোনিয়া দেবীর। তো একজন স্ত্রীর তার স্বামীর সঙ্গ দেওয়া উচিত, আর সোনিয়া দেবীর তার স্বামী সুরজের সঙ্গে আমেরিকা চলে যাওয়া উচিত ছিল, সেখানেই থাকার কথা ছিল। এরকম বুদ্ধি আপনি কখনো দেননি আপনার বান্ধবী সোনিয়াকে? একদমই না, কারণ আমি জানতাম যে ও আমেরিকাতে গিয়ে কোনোদিনও খুশি থাকবে না। কোথাও এরকমটা তো নয় যে আপনি চাইছিলেন না যে ও চলে যায় আমেরিকার নিজের স্বামীর সঙ্গে, আর ওনার আপনার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়? একদমই না, আমি কোনোদিনও সোনিয়াকে সূর্যের সঙ্গে যাওয়ার জন্য আটকাইনি। আচ্ছা, নো ফার্দার কোয়েশ্চেনস ইওর অনার। আগে জজ সাহেব, আমার নাম দিবাকর চৌধুরী, আর আমি সূর্য কোচারের আত্মীয় হই, আর ওনার বাংলোর দেখাশোনা করি। মানে আপনি ওনার বাংলোর কেয়ারটেকার? আগে হ্যাঁ, কিন্তু সূর্য কখনো আমাকে নিজের চাকর ভাবেনি, সবসময় নিজের বড় ভাইয়ের মতন সম্মান করেছে, আর আমিও ওকে নিজের ছোট ভাই ভাবি। আচ্ছা দিবাকর বাবু, আমাকে একটা কথা বলুন যে আপনি কি ওই দুজনের সাথে ওই বাংলোতেই থাকতেন? আগে সূর্য যখন আমেরিকাতে থাকে তখন আমি বাংলোর দেখাশোনা করি, আর সোনিয়া দেবী ওনার মার কাছে গিয়ে থাকেন। কিন্তু যখন সূর্য আমেরিকা থেকে ইন্ডিয়া ফিরে আসে তখন সোনিয়া দেবীও ফিরে এসে ওনার সাথে বাংলোতেই থাকেন। দিবাকর বাবু, আপনি কি এই দুজনের মধ্যে কোনো ঝগড়া হতে দেখেছেন কখনো? জজ সাহেব, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? আমার প্রশ্নের উত্তর প্রশ্ন করে দেবেন না, পরিষ্কার করে বলুন যে আপনি কি কখনো মিস্টার সূর্য আর সোনিয়ার মধ্যে ঝগড়া হতে দেখেছেন? আগে হ্যাঁ। কি ধরনের, কি বিষয় নিয়ে ঝগড়া হতো? আগে সূর্যর সোনিয়া দেবীর বসের সঙ্গে ওনার বন্ধুত্ব পছন্দ ছিল না। কখনো কি এইরকম হয়েছে যে মিস্টার সূর্য এতটা রেগে গেছেন যে তিনি তার নিজের জ্ঞান হারিয়ে ফেলেছেন আর উগ্র রূপ ধারণ করেছেন? আপনি আমার দিকে দেখুন, আপনি আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন, কখনো কি এরকম হয়েছিল? আগে হ্যাঁ। আমাকে বলো, তোমার কি এমন অসুবিধা আছে যে তুমি আমার সাথে আমেরিকা যেতে পারবে না? আমাকে বলো। সব কি করছো? এই ঝামেলার মধ্যে পড়বেন না। বারবার আমি ওকে এখানে নিতে আসে আর ও আমাকে বারবার ফিরিয়ে দেয়। পাগল করে দিয়েছে আমাকে এই মেয়েটা। আমি পাগল হয়ে যাচ্ছি, এরকম করে চলবে না। তাহলে এটাই হয়েছিল যে ওই দিনও সূর্য আর সোনিয়ার মধ্যে গাড়িতে বসে ঝগড়া হয়েছিল, আর অ্যাজ ইউজুয়াল সূর্যবাবু রেগে গিয়ে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আর এতটাই রেগে যান যে রেগে গিয়ে উনি নিজের স্ত্রীর খুন করে ফেলেন।
এরকমটাই হয়েছিল না সূর্যবাবু, যে ওই দিন আপনি আপনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন? না, আচ্ছা, তাহলে গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি ওই দিন আমি চালাচ্ছিলাম। সবসময় আপনিই চালান? আগে না, আমার ড্রাইভার শঙ্করন গাড়ি চালায়, কিন্তু সেদিনও ছুটিতে গেছিল। ও, ছুটিতে ছিল না আপনি তাকে পাঠিয়ে দিয়েছিলেন? আমি কেন ওকে ছুটিতে পাঠাবো? ও সেদিন আমার কাছে এলো আর... হ্যাঁ শঙ্করন, কি হয়েছে? স্যার, আমার বাড়ি থেকে এক্ষুনি ফোন এসেছিল। আমার ভাইয়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা, তো আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ঠিক আছে, তুমি যাও। স্যার, চাবি? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়াল রেখো। একদম স্যার। তার মানে এটাই হলো যে সেদিন আপনি আর আপনার স্ত্রী গাড়িতে একলা ছিলেন। তাহলে কোনো বিষয় নিয়ে আপনাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল? বলুন, কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তাহলে কি বিষয় নিয়ে? ইওর অনার, গত রাতেই আমার আর সোনিয়ার মধ্যে সমস্যা মিটে গেছিল। দেখো সোনিয়া, আমি জানি যে তোমার আমেরিকার জীবন পছন্দ নয়, আর এই জন্যই আমি তোমার জন্য, আমাদের দুজনের জন্য, এই সম্পর্কের জন্য আমেরিকা ছেড়ে সব সময়ের জন্য তোমার সঙ্গে এইখানে সেটেল হওয়ার জন্য তৈরি আছি। আর আমি রাজপাল বাবুর চাকরিটা ছেড়ে দিতে তৈরি। না 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 সোনিয়া, আমি এটাও চাই না যে তোমার উপর কোনো রকম চাপ আসুক, তোমার উপর কোনো জবরদস্তি নয়। না, এটা কোনো জোড়াজুড়ির ব্যাপার নয়, এটা আমি আমাদের দুজনের জন্য করছি। থ্যাংক ইউ সোনিয়া। হাউ সুইট ইজ দ্যাট! গল্পে একটা সুখের মোড়, সবকিছু ভালো হয়ে গেল, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট কনফিউশন আছে। যখন সবকিছু ঠিকই হয়ে গিয়েছিল, তাহলে ঝগড়াটা কি নিয়ে হলো? কি বিষয় নিয়ে? হ্যাঁ, ঝগড়া হয়েছিল রাজপালের ফোনের জন্য। আসলে ওই রাতে আমার আর সোনিয়ার মধ্যে সমস্যা সমাধান হওয়ার পর সোনিয়া রাজপালকে বলেছিল যে ও ওখানে আর চাকরি করবে না, আর তারপর সেদিন রাজপালের ফোন এলো গাড়িতে। হ্যালো, সোনিয়া, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। সোনিয়া, আমার ক্যান্সার ডিটেক্ট হয়েছে। কি বলছেন মিস্টার রাজপাল? দেখো, 6 মাসের জন্য আমাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য থাকতে হবে, আর 6 মাসের জন্য কোম্পানিটা কে সামলাবে? প্লিজ হেল্প মি। তো সোনিয়া দেবী রাজপাল বাবুর কথা মেনে নেন? না, ওই সময় তো মানেনি, ভাবার জন্য তো সময় চেয়েছিল, কিন্তু পরে এটা নিয়ে আমার আর সোনিয়ার মধ্যে ঝগড়া হয়েছিল। তোমার শুধু রাজপালকে নিয়ে চিন্তা, আমাদের চিন্তা নেই, আমাদের ম্যারেড লাইফের চিন্তা নেই, আমায় নিয়ে চিন্তা নেই। রাজপাল বাবু অসুস্থ, ওনাকে এই অবস্থায় ছাড়তে তো পারি না। মাত্র তো 6 মাসের ব্যাপার, তুমি কেন বুঝতে পারছো না সূর্য? আমি কি বুঝবো? যে মুখে সূর্য 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 হওয়া উচিত, সে মুখে রাজপাল 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 শুনছি। এসব কি বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? তারপর আমি চুপচাপ গাড়ি চালাচ্ছিলাম, একটু আগে যেতেই সামনে পুলিশের নাকাবন্দি ছিল। ওখানে গিয়ে যখন গাড়ি দাঁড় করালাম, তখন ঘুরে দেখলাম পাশে তো সোনিয়া মারা গেছিল। আর ঠিক তখনই উনি পুলিশের নজরে পড়ে যান, আর এই বাবু ধরা পড়ে যান। আরে মিস কামত, ওই যে হত্যার অস্ত্র ছিল, ওই যে ছুরিটা, ওইটা কোথায় কোথায় চলে গেল? ওটা পুলিশ তো পায়নি। আচ্ছা, গাড়ির কাঁচ খুলে ছুরিটাকে বাইরে ফেলতে কতটা সময় লাগে ঠিক? না, খুব একটা বেশি সময় লাগে না। হ্যাঁ। তো কোনো মৃতদেহকে লুকিয়ে ফেলতে ঠিক কত সময় লাগতে পারে? যখন ছুরিটা ফেলে দিল, তখন ওই লাশটাকেও সরিয়ে ফেলতে পারতো না? কেডি, আমার এরকম মনে হচ্ছে যে আপনি কোর্টে কথা ঠিক মতো শুনছেন না। কে? আমি না, শুনছি, আমি মন দিয়ে শুনছি। আপনি শুনছিলেন? শুনছি আমি। তাহলে আপনি কেন এই কথাটা বুঝতে পারছেন না যে আপনার মক্কেল লাশকে জায়গায় পৌঁছানোর সময় পায়নি? উনি খুন করেছেন, ছুরিটাকে বাইরে ফেলেছেন, এবং লাশটাকে জায়গায় পৌঁছানোর আগেই হঠাৎ তিনি দেখতে পান সামনে পুলিশের পাহারা রয়েছে, যেটা প্রায়শই ওই জায়গায় থাকতোই না। এরকমটা নয়, এরকমটা নয় মিস কামত, এরকমটা নয়। সময় ছিল ওনার কাছে। কি সূর্য, যখন রাজপালের ফোন আসে সেই সময় থেকে শুরু করে পুলিশের পাহারা অবধি পৌঁছতে তোমার কত সময় লেগেছিল? এই কিছু 5-6 মিনিটে। ও, মাত্র 5-6 মিনিট। এটা তো অনেক কম সময় না লাশকে ঠিকানায় পৌঁছানোর জন্য? অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হলো, আর অনেক কিছু হতে চলেছে। বুঝতে পারলেন আপনি? আমি বুঝিয়ে বলবো। এই আমাদের বুঝিয়ে বলার জন্য আমি ইন্সপেক্টর ওয়াগলে, যিনি ওই সময় ওই পরিস্থিতিতে ছিলেন, যিনি আমার মক্কেলের গাড়ি চেক করেছিল, তাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বাগলাবাবু, এটা বলুন যে সূর্যবাবুর গাড়ি যখন আপনি ওই পরিস্থিতিতে চেক করেছিলেন, সেই সময় টাইমটা ঠিক কি ছিল? স্যার,
11:34 হয়েছিল। 11:34। তো এতটাই বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন যে 11:34 হয়েছিল তখন? ঘড়ি দেখেছিলেন আপনি ওই সময়? আজ্ঞে না। তো যখন আমাদের হাবিলদার মিস্টার সুরজের গাড়ি আটকালো, ঠিক তখনই আমার মোবাইলে আমার ঘর থেকে ফোন এসেছিল। আমি তো ওকে বলেছিলাম, আরে ও তো সময় মতো চলে যাবে। লাইসেন্স প্লিজ। পরে রিপোর্ট লেখার সময় আমি মোবাইলের টাইমটাই নোট করেছিলাম। ধন্যবাদ বাগলি সাহেব, বসুন। ইওর অনার, মিসেস সোনিয়ার সেলফোনের যেই তালিকা রয়েছে সেটা অনুযায়ী রাজপাল বাবুর ফোনটা ওনার কাছে 11:11 এসেছিল। যদি আমরা এটা মেনে নিই যে 2-3 মিনিট কথাবার্তা হয় তাদের মধ্যে, তারপরে সূর্যবাবু আর সোনিয়া দেবীর মধ্যে এই ঝগড়া শুরু হয়, আর তারপর ইনি ওনার হত্যা করে। তারপরেও ইওর অনার 11:34 ঘটনাস্থলে পৌঁছানোর আগে যথেষ্টই সময় ছিল সূর্যবাবুর কাছে। রিয়েলি কেডি, তুমি এই সমস্ত কথা বলে কি প্রমাণ করতে চাইছো? ইওর অনার, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে ওই 20 মিনিটের যেই ব্যবধান ছিল সেখানে যথেষ্ট সময় ছিল সূর্যবাবুর কাছে। তিনি যা কিছু করতে পারতেন, যা কিছু হতে পারত। আরও একটা বিষয় ইওর অনার, গুরুত্বপূর্ণ বিষয়। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী মিসেস সোনিয়ার গলায় যেই ছুরির দাগের কোণ ছিল সেটা ইওর অনার ডান দিক থেকে বাঁ দিকের তরফে ছিল। সেটার মানে এটা দাঁড়ায় যে হত্যাকারী আঘাত বাঁ দিক থেকে করেছিল, যেখানে কিনা সূর্যবাবু তো ডান দিকে বসেছিল এই গাড়ির। কিন্তু এটাও তো হতে পারে যে সূর্য গাড়ি থামিয়েছে, গাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর বাইরে জানলা দিয়ে এসে আঘাত করেছে। সহজ এটা। যদি এরকমটা করে থাকতেন তো এই মৃতদেহটা, মিস সোনিয়ার মৃতদেহটা গাড়ি থেকে বাইরে বের করে ফেলেও দিতে পারতেন। আর সব থেকে উপরে ইওর অনার, ওই হত্যার অস্ত্র, ওই ছুরি, পুলিশ তো না গাড়ির ভেতরে পেয়েছে না বাইরে কোথাও পাওয়া গিয়েছে। ওইটা গায়েব হয়ে গেছে ইওর অনার, ওটা কোনো রকম খোঁজ খবর নেই। এরকম অনেক বিষয় রয়েছে ইওর অনার যেটা থেকে অনেক প্রশ্ন উঠে আসে, যেটার উত্তর আমাদের কাছে এই সময় নেই, আর না তো আমার মক্কেল সূর্য আমাদের কিছু বলতে পারছেন। এর থেকে বেশি জানার জন্য আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে মিস্টার পাঠক, এই আদালত আপনাকে 2 দিনের সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আরে কি বলবো, যা কিছু জানতাম সব বলে দিয়েছি আপনাকে। দেখুন সূর্যবাবু, যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আপনাকে আদালতে সাহায্য করতে পারবো হ্যাঁ, না। তো করতে হবে না আমার সাহায্য। যখন আপনি আমার কথায় বিশ্বাসই করেন না, তখন আপনার সাথে কথা বলে লাভ কি? আপনি যান এখান থেকে। আজ সূর্যের ব্যবহারটা দেখে আমার মনে হলো যে কিছু না কিছু তো লুকোচ্ছেও আমাদের থেকে। তুই এক কাজ কর বরু, ওর বাড়িতে যা, সেখানে তল্লাশি কর। আমার পুরো বিশ্বাস রয়েছে ওখান থেকে কিছু না কিছু সূত্র পাওয়া যাবে। চৌরাশিয়া, এই ড্রয়ারটা তো লক, এটা চাবি আছে আপনার কাছে? আগে না বরুণ বাবু, এটা সূর্যর পার্সোনাল ড্রয়ার, এটার চাবি ওনার কাছেই থাকে। কোনো ডুপ্লিকেট কি? আগে না। আচ্ছা, সূর্য মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাচ্ছে? হ্যাঁ, এরকম একটা সন্দেহ তো আমার ছিল আগে। কি নাম বললি? ডক্টর শানবাগ স্যার। আচ্ছা, বাই স্যার। থ্যাংক ইউ।
ডক্টর শানবাগ, আপনার কথাবার্তা শুনে অবাক হয়ে যাচ্ছি আমি। মিস্টার পাঠক, এটা যদি লিগ্যাল ম্যাটার না হতো তাহলে আমি এই কথাটা আপনাকে বলতামই না। অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমি আপনার কাছে। ডক্টর শানবাগ, একটা অনুরোধ রয়েছে। এই যে কথাগুলো আপনি আমাকে মাত্র বললেন, সেগুলো কি আপনি আদালতেও বলতে পারবেন? কেন নয়? ঠিক আছে, আমি কালকে আদালতে আপনার জন্য অপেক্ষা করব। এক্সকিউজ মি কেডি স্যার, আপনার মেসেজ এসছে। আমি ডক্টর শানবাগের ক্লিনিকে ফোন করেছিলাম, উনি ওখান থেকে বেরিয়ে পড়েছেন, এক্ষুনি আসবেন। জজ সাহেব উপস্থিত হচ্ছেন। মিস্টার পাঠক, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। ইওর অনার, আমি আজ আদালতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীকে পেশ করতে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি এই সময় আদালতে উপস্থিত থাকতে পারেননি। ঠিক আছে, এই আদালত আপনাকে আরো 10 মিনিট সময় দিচ্ছে। আশা করা যায় যে ততক্ষণে আপনার সাক্ষী কোর্টে পৌঁছে যাবেন। জজ সাহেব উপস্থিত হচ্ছেন। মিস্টার পাঠক, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। যেই সাক্ষীকে আমি এই আদালতের সামনে পেশ করতে চাইছিলাম, উনি বেশ কিছু সময় আগে নিজের দফতর থেকে বেরিয়েছিলেন, কিন্তু কোনো কারণে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি। দুঃখের একটা খবর রয়েছে ইওর অনার। আমার সাক্ষী, যিনি দফতর থেকে আদালতে আসার জন্য বেরিয়েছিলেন, রাস্তায় কেউ ওনাকে গুলি করে হত্যা করে ফেলেছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মিস্টার পাঠক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর, কিন্তু আপনার ওই সাক্ষী কে ছিলেন? বলবো ইওর অনার, কিন্তু তার আগে আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে চাইবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। বলুন কেডি সাহেব, প্রশ্ন করুন, কি জানতে চান আপনি? ইওর অনার, এই যে ব্যক্তি যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন, ইনি খুবই খারাপ, দুষ্ট আর বাজে ধরনের লোক ইওর অনার। কেডি, এটা কি বলছো? ইওর অনার, এই কেসটার শুরু থেকেই ইনি আমাদের সবাইকে মিথ্যার পর মিথ্যা, তার উপর মিথ্যা বলে আসছেন। না ইওর অনার, মিথ্যা কথা বলেছো তুমি আমাদের সবাইকে, বোকা বানিয়েছো তুমি আমাদের সবাইকে। সূর্য, আমি কিছু বলো হ্যাঁ কি না। না, আমি মিথ্যে বলিনি। ডক্টর শানবাগ তাহলে কে? ডক্টর শানবাগ। এটা কি ঠিক নয় যে তুমি পুরোপুরিভাবে তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো, আর ডক্টর শানবাগ তোমার চিকিৎসা করছিলেন? কেডি, এটা তুমি কি বলছো? এটাই সত্যি। আর রাগের মাথায় তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো, আর আমাদের সবাইকে তুমি মিথ্যা কথা বলেছো। তুমিই করেছো এই সব কিছু। না, আমি করিনি। তুমিই করেছো এগুলো। আমি আমার ক্যারিয়ারে একটা কেসেও হারিনি, কারণ সব সময় সত্যির খোঁজ করেছি আমি। তুমি আমাকে মিথ্যার রাস্তায় নিয়ে গিয়েছো সূর্য। তোমার জন্যই আমার ক্যারিয়ারে একটা দাগ লেগে যাবে। তুমি মিথ্যা কথা কেন বলেছো আমাকে? না, আমি বলিনি। আমাকে বলনি যে তুমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো? অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কি হলো কেডি স্যার? হ্যাঁ, প্রশ্ন করুন না, কি জানতে চাইছিলেন আপনি? মনে নেই না তোমার কিছু, সূর্য? কি মনে নেই? আপনি কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন, করুন না। হ্যাঁ, না সে তো ঠিক আছে, কিন্তু কিছু সময় আগে এখানে যেটা হলো, যেই ঘটনাটা ঘটলো, স্মরণ করতে পারছো না? মনে আসছে না না তোমার? না, কি হয়েছিল এখানে কিছু মনে নেই আমার। মিস্টার পাঠক, এসব কি হচ্ছে? ইওর অনার, এই কেসটার এটা একটা রহস্য রয়েছে, যেটা আমি আদালতের সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, পরিস্থিতির কাছে হেরে গিয়ে আমাকে আদালতের সামনেই নাটকটা করতে হলো। বাস্তবে সূর্যর একটা মানসিক রোগ রয়েছে। ডক্টর শানবাগ সেই রোগটার চিকিৎসা করছিলেন। ইওর অনার, এই রোগটাতে রোগীর মাথায় যে কোনো রকমের একটা চাপ বা আঘাত বা ধাক্কা লাগে তো মস্তিষ্ক খালি হয়ে যায় ইওর অনার, আর যেই ঘটনাটা ঘটেছে সেটার স্মৃতি তার মেমোরিতে অবশিষ্ট কিছু থাকে না। এরকমটাই এই মাত্র আদালতে হলো ইওর অনার। আমার সূর্যকে ধমক দেওয়া আর ভয় দেখানোর পর ইনি এতটাই রেগে গেলেন যে এনার মস্তিষ্ক খালি হয়ে গেল ইওর অনার, আর কিছুক্ষণ বাদেই ওনার ওই ঘটনাটা মনে থাকলো না। ইওর অনার, আমার যোগ্য বন্ধু এমন বিহেভ করছেন যেন উনি নিজেই একজন সাইকিয়াট্রিস্ট। ইওর অনার, আমি মনোরোগ বিশেষজ্ঞ নই, কিন্তু ডক্টর শানবাগ আমার সাক্ষী, যাকে আমি এই আদালতে পেশ করতে চাইছিলাম। তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ একজন। সূর্যের রোগের চিকিৎসাটা উনিই করছিলেন। দুর্ভাগ্যের বিষয় হলো যে উনি আদালতে আসুক আর আমাদের এই বিষয়টা বলুক, তার আগেই ওনাকে গুলি করে এই আদালতে আসা থেকে আটকে দেওয়া হয়েছে। এবার এরকম পরিস্থিতিতে এরকম নাটকের সহায়তা নেওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না ইওর অনার। এই কারণেই আমি যেটা করলাম সেটা করলাম। আরও একটা বিষয়, সূর্য সম্ভবত রোগের বিষয় আমাদের কাছে লুকিয়ে ফেলে, কারণ ও চাইতো না যে আমেরিকাতে যেই ওর চাকরিটা হয়েছিল সেটাতে এই বিষয়টার কোনো প্রভাব পড়ুক। চলো মেনে নিলাম যে সূর্যর একটা মানসিক অসুস্থতা আছে, কিন্তু এই সব কিছুতে আপনার আর আপনার মক্কেলের কি লাভ? দেখুন মিস কামাত, সব বিষয়ে লাভ লোকসানটা দেখা উচিত নয় মিস কামাত। ইওর অনার, এতে সত্যটা বেরিয়ে আসে, একটা সম্ভাবনা বেরিয়ে আসে। ওই দিন গাড়িতে যখন সোনিয়া দেবীর সঙ্গে সূর্যের ঝগড়া হয়, ওই ঝগড়ার কারণে সূর্যবাবুর মস্তিষ্ক খালি হয়ে গিয়েছিল, আর তারপর কি কি ঘটল ওনার কিছুই মনে নেই। আর এটাই কারণ ছিল ইওর অনার যে পুলিশ রিপোর্ট অনুযায়ী যখন উনি ঘটনাস্থলে পৌঁছলেন আর ওনার গাড়ির চেকিং চলছিল, উনি পুরো সুস্থ ছিলেন, একদম শান্ত ছিলেন, কেননা ওনার মনেই ছিল না যে ওনার গাড়িতে ঠিক কি হয়েছে। হ্যাঁ, কিন্তু কেটি এটাও তো হতে পারে যে ঝগড়া চলাকালীন সূর্যর মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, আর সেই কারণে ইনি এনার স্ত্রীকে খুন করেন আর তারপর চুপচাপ আবার গাড়ি চালাতে শুরু করেন। আর যখন পুলিশের কাছে উনি ধরা পড়েন তখন হয়তো ওনার মনেই নেই যে উনি নিজেই ওনার স্ত্রীকে খুন করেছিলেন। আচ্ছা, তো ডক্টর শানবাগকেও উনি গুলি করেছেন ওই গাড়ির পেছনে বসে? রিয়েলি কেটি, গুলি তো পাহাড় থেকে বসেও মারা যায়, তার জন্য জেলের থেকে বাইরে বেরোনোর কোনো দরকার নেই। দেখুন, হতে তো অনেক কিছুই পারে, ও। কিন্তু কি হয়েছিল কি হয়নি ইওর অনার সেটা জানার একটা সহজ পদ্ধতি রয়েছে, সম্মোহন ক্রিয়া, হিপনোসিস।
আপনি আপনার চোখ বন্ধ করে দিন। আপনি ঘুমিয়ে আছেন, গভীর নিদ্রায় ঘুমিয়ে আছেন। আপনার চোখের পাতা ভারী হচ্ছে, আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ডক্টর। যেই দিন আপনার স্ত্রীর হত্যা হয়েছিল, ওই দিন গাড়িতে কি হয়েছিল মনে করার চেষ্টা করুন। আপনি এবং আপনার স্ত্রী দুজনেই গাড়িতে একসাথে যাচ্ছিলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম। আপনি গাড়ি চালাচ্ছিলেন, তারপর কি হলো? আর হঠাৎ সোনিয়ার ফোন বাজলো। কার ফোন এসছিল? রাজপালের ফোন ছিল। ফোন আসার পর কি হলো? ওর ফোন আসার পরে আমার আর সোনিয়ার মধ্যে ঝগড়া হলো। বসে পড়, নইলে কিন্তু মেরেই ফেলবো। সূর্য, এই চল গাড়িতে বস। এই বস। এই যা চুপচাপ গাড়িতে বস, নইলে এক্ষুনি গুলি করে দেবো। চুপচাপ বসে পড় আর চুপচাপ গাড়ি চালা। চল। আর তারপর আমি দেখলাম একটা হাবিলদার আমার গাড়ি থামানোর ইশারা করছে। আর তারপর আমি আমার গাড়ি থামালাম। মিস্টার সুরজ, আপনি জেগে উঠছেন। 3, 2, 1। মিস্টার কেরি, কিছু জানতে পারলেন? অনেক কিছু জানতে পারলাম সূর্যবাবু। এই বিষয়ে পরে বিস্তারিত কথা বলবো। প্রথমে এটা বলুন যে আপনার স্ত্রী আপনার সঙ্গে সেই দিন ছিলেন তো? কি ওনার সঙ্গে কোনো হ্যান্ডব্যাগ, লেডিস পার্স ইত্যাদি এই সমস্ত কিছু ছিল ওনার কাছে? হ্যাঁ, ব্যাগে ওর জুয়েলারি ছিল। তো আপনার অনুমানে মূল্য কি ছিল ওই জুয়েলারিগুলোর? এই প্রায় 19-20 লাখ টাকার হবে। আমরা ব্যাংকেই যাচ্ছিলাম জুয়েলারিগুলো লকারে রাখার জন্য। দাদা, যদি এই জুয়েলারিগুলো চুরি হয়ে গিয়ে থাকে তো কেউ এগুলোকে বিক্রি করার নিশ্চয়ই চেষ্টা করবে। এই যে মানুষগুলো হয় না, যেগুলো লুট হয়ে যাওয়া, চুরি যাওয়া জিনিসপত্র কেনে, তোর লোকেদের বল যাতে ওদের উপর নজর রাখে। 1 মিনিট, আমার মনে পড়েছে। হয়তো আমার ড্রাইভার শঙ্করন, ও এটা জানতো যে ওই ব্যাগে জুয়েলারি ছিল। আরে সোনিয়া, এতগুলো গয়না কি জন্য? এসব গয়না ঘরে ছিল, আমি ভাবলাম ব্যাংকে রেখে আসি। আরে শঙ্করন, কি হয়েছে? স্যার ওই চাবি গাড়িটার। কোথাও সূর্যবাবু, কিন্তু শঙ্করন তো সেদিন আপনার সঙ্গে যায়নি। কারণ তার কিছুক্ষণ আগে ওর ঘর থেকে ফোন এসেছিল ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ও হসপিটাল যেতে চাইছিল, তো চলে গেল। আচ্ছা, তো শঙ্করন বাবু, আপনার এটা বক্তব্য যে যেই দিন সোনিয়া কোচর দেবীকে হত্যা করা হয় ওই দিন আপনার কাছে একটা ফোন এসেছিল এটা বলে যে আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। স্যার এটা সত্যি, আমার ভাইয়ের ফোন, আমার বাড়ি থেকে ফোন এসেছিল যে আমার ভাইয়ের চোট লেগেছে। কে বাত হে, অদ্ভুত একটা বাক্যে আপনি 3-3টে মিথ্যা কথা বলে ফেললেন। না, কেননা ওই দিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আর আপনার কোনো ভাইও নেই, আর না তো কোনো ফোন এসেছিল। রিওনার, যখন আমরা শঙ্করন বাবুর অতীত নিয়ে একটু ঘাটাঘাটি করি তখন আমরা জানতে পারি যে ইনি এনার বাবা মার একমাত্র সন্তান।
এনার দূরভাষের তালিকা বার করি আমরা, আর এটা জানতে পারি যে ওই দিন ওই সময় এনার এরকম কোনো ফোন আসেনি। সত্যিটা তো হলো এই শঙ্করন বাবু, যে যখন আপনি জানতে পারলেন যে সূর্যবাবু নিজের স্ত্রী সোনিয়া দেবীর থেকে ওই বহুমূল্যের গয়না নিয়ে যাচ্ছিলেন, তো লোভ জন্মালো আপনার মনে, আপনি গল্প ফাঁদলেন ফোন কলের আর ছুটি নিলেন। তারপর রাস্তাতে বন্ধুদের সঙ্গে মিলে আপনি এই দুজনের ওপর আক্রমণ করলেন, সোনিয়া দেবীকে হত্যা করলেন, আর ওই গয়নাগাটি সবকিছু নিয়ে আপনি ফেরার হয়ে গেলেন। স্যার আমি কিছুই করিনি স্যার, আমি কারোর খুন করিনি স্যার। করেননি তো আপনি কোথায় ছিলেন সেই দিন? মিথ্যা কথা কেন বললেন? কি করছিলেন আপনি সেদিন? বলুন না, কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার আমি আগে যেখানে চাকরি করতাম সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটার সঙ্গে তার কি লেনদেন? ওটার কেস স্যার এখনো চলছে। এই কথাটা যদি আমি সূর্য স্যারকে বলতাম তো উনি আমাকে চাকরি থেকে বার করে দিত, এই জন্য স্যার আমি ওনাকে বলিনি। স্যার ম্যাডামের যখন খুন হয়েছিল স্যার তখন কোর্টে আমি আমার শুনানিতে ছিলাম, যদি আপনি চান তো রেকর্ড দেখতে পারেন স্যার, আমি সারাদিন কোর্টেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি আপনার কথা, বসুন আপনি। আফসোস কেডি, আফসোস, আপনার আরেকজন সাক্ষী বিফলে গেল। যদিও আপনি অনেক চেষ্টা করলেন আপনার মক্কেলকে বাঁচানোর জন্য, কিন্তু কি হলো? শুধুমাত্র কোর্টের সময় নষ্ট হলো। সো ইয়োর অনার, আমার আপনার কাছে একটা আবেদন রইল যে সমস্ত প্রমাণ আর সাক্ষীকে নজরে রেখে এই আদালত মিস্টার সূর্যকে দোষী অভিযুক্ত করুক। কারণ আমার একদম মনে হয় না যে ওনার কোনো রকমের মানসিক অসুস্থতা আছে। ইনফ্যাক্ট ওনার উপর তো হিপনোসিসের কোনো প্রভাব পড়েইনি, বরং আমার তো এরকম মনে হয় যে উনি একটা সুযোগ খুঁজলেন সবাইকে একটা মন গড়া গল্প শোনানোর জন্য, আর যেটা সবাই বিশ্বাসও করে নিয়েছে, যখন কিনা সত্যি এটা যে এই কেসের আসল দোষী আর কেউ নয় বরং মিস্টার সূর্যই। আমি কোনো খুন করিনি ম্যাডাম, আমি আমার স্ত্রীকে কেন মারবো? জজ সাহেব, আমি তো ওকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে ওকে খুন কে করেছে। ওকে খুন করেছে এই রাজপাল, এই মেরেছে ওকে। ও রিয়েলি? যদি আপনার সত্যিই মনে হয় যে খুনটা আপনি নন, মিস্টার রাজপাল করেছে, তাহলে আপনি আপনার এই যোগ্য উকিলকে কেন বলছেন না যে সেই জিনিসটা যেন এই কোর্টে প্রমাণ করে দেখান? না, যদি সত্যি হয়, তথ্য থাকে, তাহলে প্রমাণ তো করবোই, কেননা প্রমাণ করাটা আমার কাজ। এখানে মিস কামত, কাহিনীতে টুইস্ট আছে। না মানে প্রমাণ করাটা তো আমার কাজ, কিন্তু এখানে প্রমাণ করার কোনো দরকারই নেই, কেননা ইয়োর অনার আমি জেনে গিয়েছি যে রাজপাল বাবু বাস্তবে এক্ষেত্রে হত্যাকারী নন। এটা ওনার মেডিকেল রিপোর্টস আছে, যেটা অনুসারে বাস্তবিকভাবে ওনার ক্যান্সার রয়েছে। যদি শঙ্করনও খুনি না হয়ে গিয়ে থাকে আর রাজপালও খুনি না হয়, আর আপনার কথা মতন মিস্টার সূর্যও খুনি নয়, দেন হু কুড বি দ্য কিলার? হু কুড ইট বি? আপনার আমাকে সন্দেহ হচ্ছে না তো? এটা তো চিন্তার কথা বলে ফেললেন আপনি। ইয়োর অনার, এই সময় হত্যাকারী আমার সামনে দাঁড়িয়ে আছে। ক্যাডি প্লিজ, আই এম জাস্ট কিডিং। হ্যাঁ না না, আপনি না, সরুন না, ওই যে ওখানে। ইয়োর অনার, মিসেস সোনিয়া কোচারের লুট করা সোনা গয়নার মধ্যে একটা আংটি বিক্রি করার চেষ্টা করছিল, তখনই আমরা একে গ্রেপ্তার করি, আর এ নিজের দোষও স্বীকার করে নিয়েছে। এ আরেকজনের সঙ্গী সঙ্গে মিলে মিসেস সোনিয়াকে মেরেছে আর ওনার গয়না লুট করে। স্যার আমার নাম সদানন্দ। সোনিয়া দেবীকে হত্যা কেন করলেন আপনি? কেউ পয়সা দিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ করিয়েছেন আপনাকে দিয়ে কাজটা? কে দিয়েছিলেন আপনাকে পয়সা? জানি না স্যার, কখনো দেখিনি ওনাকে, সবসময় ফোনেই কথা হয়েছে। তো এই যে ফোন করতেন আপনাকে যে ব্যক্তি, সে কি একটা নাম্বার থেকে আপনাকে ফোন করতেন? কোন নাম্বার থেকে ফোন করতেন সে আপনাকে? কেডি ওই নাম্বারের খোঁজ পেয়ে গেছি, এই হলো তার বিল। অদ্ভুত বিষয় ইয়োর অনার, কলিযুগ, এটা ভালোর কোনো জায়গাই নেই ইয়োর অনার। সেই ব্যক্তি এটা ইয়োর অনার যে বলছিলেন গত শুনানিতে যে
সূর্য কখনো আমাকে নিজের চাকর ভাবেনি, সবসময় নিজের বড় ভাইয়ের মতন সম্মান করেছে, আর আমিও ওকে নিজের ছোট ভাই ভাবি। দিবাকর বাবু, দয়া করে বলুন আপনি আদালতকে কেন মানলেন আপনি সোনিয়া দেবীকে? চারুন, কোনো ব্যাপার নয়। কেন দেব আপনাকে এই কষ্টটা? তাছাড়াও কারাগারে আপনার অনেকটা কষ্ট হতে চলেছে, তো আপনার এই কষ্টটা আমি নিজেই কাঁধে নিয়ে নিচ্ছি। অনার, এনার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল আমার, সেই সময় থেকে যেই সময় থেকে এনার অতীত আমরা ঘাটাঘাটি করি আর আমরা জানতে পারি যে দুবার ইনি গ্রেফতার হয়েছিলেন ক্রিকেটে জুয়া খেলার অভিযোগে, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ একে ছেড়ে দিয়েছিলেন। পুলিশ এটা জেনে উঠতে পারেনি যে এনার যেই কাজকর্ম ছিল ক্রিকেটের ওপর জুয়া খেলা, সেটা কোথা থেকে পরিচালিত হচ্ছে। রিয়নার, ইনি সেই বাংলো থেকেই নিজের ব্যবসাটা চালাচ্ছিলেন যেখানে সূর্য থাকতেন। সূর্যবাবুর অনুপস্থিতিতে সোনিয়া দেবী তার মায়ের কাছে চলে যেতেন, আর ইনি বিনা কোনো বাধায় নিজের এই কার্যক্রম চালাতেন। আর দিবাকর বাবু যখন জানতে পারলেন যে সূর্যবাবু তার স্ত্রীকে খুশি করার জন্য ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এনার নিজের এই কোটি টাকার কারবার ডুবে যাওয়ার একটা ছবি ধরা পড়ল। তখনই ইনি সিদ্ধান্ত নিলেন সোনিয়া দেবীকে হত্যা করার, আর সেটার অভিযোগে তার স্বামী সূর্যবাবুকে ফাঁসানো হলো, যাতে যেই বাংলো আছে এনার, যেটার কেয়ারটেকার ছিলেন আপনি, রক্ষাকর্তা, পুরোপুরি আপনি ওই বাংলোটার মালিক হয়ে যান, আর আপনার এই নোংরা জুয়ার ব্যবসা বিনা কোনো বাধায় আপনি চালাতে পারেন। ঠিক কথা বলছি আমি? ঠিক বলছি আমি নাকি না? আর ডক্টর শানবাগ, ডক্টর শানবাগকে অনার যখন আমরা বললাম যে উনি আদালতে এসে সাক্ষ্য দেবেন, সূর্যর রোগের ব্যাপারে সবাইকে বলবেন, তখন ইনি গুলি মেরে তাকে হত্যা করে ফেলেন যাতে সূর্যবাবুর এই সত্যিটা সামনে না আসে। ঠিক কথা বলছি আমি? ঠিক কথা বলছি আমি? ইওর অনার, এই লোকটা এতটাই চালাক যে ইনি সোনিয়া দেবীর গয়নাটাও লুট করে নিলেন যাতে হত্যাটাকে একটা চুরির রূপ দেওয়া যায়, কিন্তু ওই গয়নাগুলো বাজারে বিক্রি করতে দিলেন না, কেননা উনি জানতেন যে ওই গয়নাগুলোর সাহায্যে কখনো কখনো পুলিশ ওনার কাছে পৌঁছে যাবেন। এনার দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য, ইওর অনার, যে সদানন্দের লোভের দাম দিতে হলো ওনাকে। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মিস্টার সূর্য কোচারকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর দিবাকর চৌধুরীকে গ্রেফতার করে তার উপরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। Congrats. See you next time. থ্যাংক ইউ কেডি স্যার। অভিনন্দন। জানি না আমি আপনার এই উপকার কিভাবে শোধ করব। আরে কিসের উপকার? থ্যাংক ইউ। মা অপেক্ষা করছেন। বলুন, আমার ফোনটা একটু দে না। হ্যালো। বাবুলাল, মা বাড়িতে আছে? আগে উনি মন্দিরে গেছেন, সন্ধে 6টার পর আসবেন। কিছু বলার ছিল ওনাকে? না, বলে দিও আমার ফোন এসেছিল।